মিথি এসে মাথায় হাত বোলায়, ঈশা কপালে চুমু খায়, প্রান্ত বোনের চোখের পানি মুছে দেয়। একে অপরের প্রতি ভালোবাসার কোনো কমতি নেই। রিহান বোনের মন ভালো করতে বলে। খেয়া দেখ, তুই যত আইসক্রিম খেতে চাস আমি এনে দেবো। বল্টু রিহানের কথার মাঝে ফোড়ন কেটে বলে। হ্যাঁ, দরকার পড়লে রেহান ভাই ভার্সিটি ছেড়ে আইসক্রিমের ফ্যাক্টরি খুলবে। রেহান বলে। আর তুই হবি সেই ফ্যাক্টরির কর্মচারী। আবির খেয়াকে সান্ত্বনা দিতে বলে। চড়ুই পাখি কাঁদে কেন? ব্যাটার রাগ একটু বেশি, কিন্তু মানুষটা খুব ভালো। আমি ওকে ইচ্ছা মতো ঝাড়ি মেরে দেবো। এত বড় সাহস! তুমি কেঁদো না চড়ুই পাখি। হ্যাঁ, ঝাড়ি দিতে গিয়ে নিজেও কয়েকটা ঝাড়ি খেয়ে আসুন। আবির মনে মনে হাঁ হুতাশ করে, মনে মনে বলে ওঠে। কি সাংঘাতিক প্রেমিকা আমার! নিজের 14 গোষ্ঠীর সামনে এভাবে অপমান করে ধুয়ে দিচ্ছে। বিয়ের সময় এই 14 গোষ্ঠীর সামনে এই মুখ আমি কি করে দেখাবো? যেমন ভাই তেমন তার বোন। সকলের আদরে খেয়া আদরি হয়ে ওঠে। তালুকদার বাড়ির কাজের সহযোগীরা তাদেরকে খাবারের জন্য ডাকতে এসেছে। বাড়ির বড় সদস্যরা আজ ঘুমিয়ে পড়েছেন অনেক আগে। সচরাচর এমন হয় না, কিন্তু বিয়েতে সারাদিন খাটাখাটুনি করে সকলে নিস্তেজ হয়ে ঘুমিয়ে পড়েছেন। প্রণয়রা বাজার থেকে ফিরতে দেরি হওয়ায় তারাই বাকি আছে খাওয়া দাওয়ায়। প্রণয়কে ডাকা হয়েছে, কিন্তু বিপত্তি বেড়েছে খেয়াকে নিয়ে। আজ সে খাবে না, খিদে নেই নাকি তার? যেই না তার ছোট্ট একটু পেট, প্রণয়ের ঝাড়ি খেয়েই তার পেট ভরে গেছে। তাকে জোর করেও কেউ খাওয়াতে আনতে পারেনি। সকলে খিদে নাজুক হয়ে নিচে এসে টেবিলে বসেছে। রেহান, আবির, ঈশা, প্রান্তর খিদে পেয়েছে ভীষণ। তাই সামিয়া আর মিথি ভাবলো তাদের খেতে দিয়ে যে করেই হোক তারা খেয়াকে খাওয়াবে। তাই তারা সকলকে বেড়ে দিচ্ছে। তৃপ্তি তৃপ্তির রাফিয়া নির্বোধের মতো বসে রয়েছে, যেন তারাই এবারের মেহমান। সামিয়া রেহানকে বেড়ে দিতে যাওয়ার জন্য কাছে এগোলো। রেহান সামিয়ার মুখপানে অপলক দৃষ্টিতে চেয়ে। সামিয়ার পায়ের পাতায় নিজের পায়ের পাতা রাখতেই রেহান সামিয়ার পা খোঁজে। খুঁজে না পেয়ে বিরক্ত হয়ে নিজের পা মাটিতে ধপাস করে রাখতেই বল্টু মোরগের মতো চেঁচিয়ে ওঠে। সকলে আতকে উঠে বল্টুর দিকে যায়। রেহান জিভ কামড়ে চোরের মতো চুপ হয়ে যায়। বল্টু রেগে রেহানের দিকে তাকিয়ে যেন এক্ষুনি রেহানকে শিলপাটায় ছেঁচে ফেলবে। চিল্লিয়ে বলে ওঠে। রেহান ভাই, ওটা আমার পা, সমুদ্রে জেগে ওঠা কোনো আইল্যান্ড না। আবির দুই ভ্রু উঁচুতে তুলে বলে। কি ব্যাপার? আজকাল রেহান সোনামণির হাত পা বেশি ছোড়াছুড়ি করছে। বল্টু বলে। আপনার সোনামণির পাখি হয়ে উড়ার পাখা গজিয়েছে। সামিয়া মুখ চেপে হাসি আটকে রাখে। সামিয়া রেহানকে জ্বালাতে গুনগুনিয়ে গায়। पंछी बनो उड़ते फिरो मस्त गगन में, आज मैं आजाद हूँ दुनिया के चाहम में। প্রান্ত সাথে সাথে তাল মিলিয়ে গায়। সকলের মাঝে হাসির রোল পড়ে গেল। রেহান ভিলেন মার্কা লুক নিয়ে তাকায় বল্টুর দিকে। বল্টু তার 31খানা দাঁত নিয়ে হাসিতে লুটিয়ে পড়ে। সিঁড়ি বেয়ে ফোনের স্ক্রিনে চোখ রেখে নিচে নামে প্রণয়। তাকে দেখেই তৃপ্তি আর রাফিয়ার ঘুমে ধরা চোখ চকচক করে ওঠে। তীক্ষ্ণ চোখে চারপাশে অবলোকন করে গম্ভীর স্বরে জিজ্ঞেস করে। খেয়া কোথায়? মিথি জবাব দেয়। প্রণয় ভাই, খেয়া নাকি খাবে না। প্রণয়ের কপালে ভাঁজ পড়ে। আদল শক্ত হয়, দাঁড়িয়ে রয়। প্রণয় তার ভরাট গলায় মিথিকে বলে। একটা প্লেটে সব খাবার দে। আবির তার জানের দোস্তের উদ্দেশ্য বুঝে ঠোঁট টিপে হাসে। সবাইকে পরখ করে আবার হাসি গিলে ফেলে। মিথি বুঝতে পেরে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রয়। আবির মিথির স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থাকা দেখে মনে মনে তার প্রিয়তমাকে ভালোবেসে আস্তে ধীরে দু চারটে ঝাড়ি দেয়। আহা, এই নার্সারির নাদান বাচ্চাকে নিয়ে আমি কি যে করি! আবির মিথিকে উদ্দেশ্য করে বলে ওঠে। মেথি, জলদি প্লেটে খাবার দাও। তোমার শ্রদ্ধেয় বড় ভাই বিশেষ মিশনে যাবেন। প্রণয় বাঁকা চোখে একবার আবিরের দিকে তাকালো। আবির ধরা পড়া চোরের মতো দৃষ্টি সরিয়ে নিয়ে কেসে উঠল। মিথির খাবার বাড়া হতেই প্রণয় প্লেট নিয়ে সোজা উপরে চলে যায়। সকলের দৃষ্টি প্রণয়ের যাত্রা পানে। সে চলে যেতেই সকলে আবার দৃষ্টি ফিরিয়ে টেবিলে আনলো। তাদের ইচ্ছে করছে প্রণয়ের পিছু যেয়ে একবার লুকিয়ে দেখতে, কিন্তু প্রণয়ের আজকের বাজারের দৃশ্য চোখের সামনে ভেসে উঠতেই সকলে চুপসে নিজেদের কৌতূহলকে দমিয়ে রাখতে খাওয়ায় মনোযোগী হলো। যেন এখন খাওয়াই দুনিয়ার সব থেকে বড় কাজ। অথবা তারা কৌতূহল দমিয়ে রাখতে নিজেদের বুঝ দেয় যে তারা দীর্ঘ কয়েক মাস না খেতে
থেকে আজ ভালো মন্দ কিছু খেতে পেয়েছে। কিন্তু এত কিছু ভেবেও তাদের প্রণয় ভাই প্লেটে খাবার নিয়ে কোথায় যাচ্ছে সেই কৌতূহল দমে না। খেয়ার দরজা আটকানো, দরজায় বাড়ি পড়ল একটি, কিন্তু ভেতর থেকে কোনো পদক্ষেপ দেখা গেল না। বাইরে দাঁড়ানো মানুষটি এবার শক্ত হাতে বাড়ি বসালো দরজায়। খেয়া জলদি এসে দরজা খোলে, সামনে দেখেই সে চমকে ওঠে। তার সামনে প্রণয় দাঁড়িয়ে। আরও অবাক করার বিষয় দেখে খেয়ার চোখ ছানা বড়া হয়, কারণ প্রণয়ের হাতে ভাতের প্লেট। সে মাথা তুলে প্রণয়ের শক্তপোক্ত অদলখানি দেখে। প্রণয় ধারালো কণ্ঠে বলে ওঠে, ফুলের মালা দিয়ে বরণ করবি বলে সামনে দাঁড়িয়ে আছিস, সর সামনে থেকে। খেয়া সরে দাঁড়ায়, প্রণয়কে ভেতরে ঢুকতে দেয়। খেয়া বুঝতে পারছে না কিছুই। প্রণয় সব কিছু রেখে ঘুরে দাঁড়ায়, একদম তীক্ষ্ণ তার দৃষ্টি। খেয়া সেই দৃষ্টি দেখে ভড়কে যায়। প্রণয় কাট কাট গলায় প্রশ্ন ছুড়ে দেয়, খেতে যাসনি কেন? আপনার ঝাড়ি খেয়ে পেট ভরে গেছে, ভাত খাওয়া তো বিলাসিতা। প্রণয় ভ্রু কুঁচকে তাকায়। খেয়া এবার ছাদের ঘটনা মনে হতেই প্রণয়কে জ্বালাতেই ইচ্ছে করে। তার বাদর মন উড়ন্ত তেলাবোকার ন্যায় আঁকুপাকু করে প্রণয়কে তাড়াবাঁকা কথা বলে জ্বালাতে। খেয়া বলে ওঠে, আপনাকে কেউ টেবিলে খেতে জায়গা দেয়নি? জায়গা না পেয়ে আপনি আমার ঘরে এসেছেন? প্রণয় বাঁকা চোখে তাকায়, ঘুরে সে সোফায় পায়ের উপর পা তুলে বসে। তার হাত দুটো সোফার এড়িয়ে বসে হেলান দিয়ে বিন্দাসভাবে বসে। তার ভরার গলায় বলে, যত দ্রুত সম্ভব ভাত খেয়ে শেষ করবি, প্লেটে যেন একটা তারাও না থাকে। মাইন্ড ইট। খেয়ার মলিন মুখে জবাব, আমি ভাত খাবো না। শেখ প্রণয় সাহারিয়ার ধৈর্যের পরীক্ষা নিস না। খেয়া ভাবে থাক হয়েছে, হিংস্র সিংহকে আর জাগানোর কাজ নেই। তবে সে প্লেট হাতে না নিয়ে মাথা নিচু করে বসে থাকে, যেন সে প্রণয়ের কথা পাত্তাই দিচ্ছে না। ভাবে নিজেরও তো একটা প্রেস্টিজ আছে। উনি খেতে বললে কি হাবাতের মতো সঙ্গে সঙ্গে খেতে হবে? তারও তো একটা মান সম্মান আছে নাকি? চারপাশ স্তব্ধ দেখে খেয়া একবার মাথা তুলে তাকায়, দেখে প্রণয় তার সোজা বসিয়ে তাকিয়ে আছে একদম স্বাভাবিক মুখে। কিন্তু তার বাস পাখির ন্যায় ধারালো আর তীক্ষ্ণ দৃষ্টি খেয়ার দিকে, যেন শুধু খেয়ার সাহস কত দূর তাই পর্যবেক্ষণ করছে। খেয়া দেখেই ভয়ে ভাতের প্লেট হাতে নেয়। এখনও প্রণয় তীক্ষ্ণ দৃষ্টিতেই একভাবে তাকিয়ে আছে। খেয়া দ্রুত ভাত খায়। খাওয়া পর্যন্ত প্রণয়ের সেই একই বাস পাখি মার্কা চাহনি। ভাত খাওয়া শেষ হতেই খেয়া তাকায় প্রণয়ের পানে। প্রণয় সোজা উঠে ঘর থেকে বেরোলো। প্রতিদিন সকালে পাখির কলকাকলি আর মিঠি রোদের ঝলকানিতে ঘুম ভাঙলেও আজ খেয়ার ঘুম ভাঙল হইচই শুনে। বাইরে এখনো ভোরের আভাস, এখনো সূর্যোদয় ঘটেনি। নিচ থেকে আওয়াজ আসে। খেয়া আড়মোড়া ভেঙে ওঠে। পাশে বিছানা খালি দেখে অবাক হয়। মিঠি সামিয়া কেউ নেই বিছানায়, অথচ খেয়া প্রতিদিন তাদের আগে ঘুম থেকে ওঠে। ভীষণ আওয়াজ হচ্ছে নিচে। খেয়া ঘুমু ঘুমু চোখে ঘর থেকে পা ফেলতেই দেখে প্রান্ত দৌড়ে আসে। ছেলেটার ফর্সা মুখ লালচে হয়ে আছে, বেশ উত্তেজিত মনে হলো। এসেই উপর হয়ে দুপায়ে ভর দিয়ে দাঁড়িয়ে হাঁপিয়ে উঠে বলে, খেয়া আপু, জলদি নিচে চলো। খেয়া বিচলিত হয়ে জানতে চায়, কি হয়েছে প্রান্ত? নিলয়ের বাবা লোকজন নিয়ে এসেছে বাড়িতে। খেয়ার হৃদয় আটকে ওঠে। সে এক ছুটে দৌড়ে সিঁড়ি বেয়ে নামে। পেছনে প্রান্ত ছুট লাগালো। খেয়া দৌড়ে এসে থমকে দাঁড়ায় বারান্দায়। সকলেই দাঁড়িয়ে আছে। নিলয় আর নিলয়ের বাবা তাদের গ্রামের লোকজন নিয়ে উঠোনে দাঁড়িয়ে। নিলয়কে মারার অভিযোগে দলবল নিয়ে এসেছে। বারান্দায় দাঁড়িয়ে তালুকদার বাড়ি ও শেখ বাড়ির লোকজন। বড়রা সামনে দাঁড়িয়ে আর তাদেরই পেছনে দাঁড়িয়ে আছে ছোট বড় সকলে। আফতাব শেখের মুখ গম্ভীর আর থমথমে। নিলয় আর নিলয়ের বাবা লোকজন নিয়ে এসেছে। অভিযোগ নিয়ে এসেছে যে প্রণয় নিলয়কে পিটিয়েছে। প্রথমে এমন অভিযোগ শুনে তালুকদার বাড়ি আর শেখ বাড়ির গুরুজনদের মুখ হাঁ হয়ে গেছে। তারা বুঝতেই পারছেন না যে প্রণয় কেন মেরেছে নিলয়কে। আসলে তারা তো গত রাতের বাজারের ঘটনা জানেই না। আর এমন কাকডাকা ভোরে ঘুম থেকে উঠেই এমন একটা সংবাদ শুনে তারা বুঝতেই পারছেন না আসলে বিষয়টা কি। ছেলের নামে এমন অভিযোগ শুনে আফতাব শেখ গুরু গম্ভীর রূপ ধারণ করেছেন। ছেলে তার শুরু থেকেই এমন ডানপিটে আর মারামারিতে ওস্তাদ। প্রণয়ের এসব মারামারির ইতিহাস বেশ কয়েক বছর আগের, কিন্তু বিগত বেশ কয়েক বছর তো এমন কিছু শোনেননি। আর তারা আত্মীয়ের বাড়িতে এসে এমন অভিযোগ শুনে তার মাথা কাটা যাচ্ছে। তিনি ভেবেই উত্তেজিত হচ্ছেন। খেয়া ভয়ে স্তম্ভিত, মনে মনে আল্লাহকে ডাকে। নিলয়দের দলবলের মধ্যে একজন চিল্লিয়ে বলে উঠল, এত বড় সাহস, চেয়ারম্যানের পোলার গায়ে হাত!
তার সাথে তাল মিলিয়ে বাকি লোকজনও হরদমে চিল্লিয়ে উঠল। নিলয়ের চাহনিগুলো আজ খুব অন্যরকম, যেন প্রতিশোধের আগুন লেগেছে। জবিতা তালুকদার নিজাম ব্যাপারীকে উদ্দেশ্য করে বললেন, প্রণয় এমনি এমনি কোনো নির্দোষ মানুষের গায়ে হাত দিবে না। নিজাম ব্যাপারী, তোমার ছেলেকে জিজ্ঞেস করো তাকে মারার কারণ কি। আফতাব শেখ রেগে গম্ভীর হয়ে দাঁড়িয়ে আছেন। খেয়ার ছোট আদল ভয়ে শুকিয়ে গেছে। সে বাবা চাচাদের আড়ালে দাঁড়িয়ে আছে। সামিয়া আর মিথি এসে তার পাশে দাঁড়ায়। তাদের দেখেই প্রান্ত আর রেহানও গা ঘেঁষে দাঁড়ায়। মিথি খেয়ার কাঁধে হাত রাখে। খেয়া অসহায় চোখে যায়, মনে মনে অদৃষ্টকে দোষারোপ করে। কেন সে বিয়ে খেতে এলো, আর কেনই বা এমন কিছু হবে? খেয়া এই পরিস্থিতির পরিণতি কি হবে তা ভেবেই শিউরে ওঠে। একদিকে আফতাব শেখ, নিলয়ের বাবার দলবল, আর পৃথিবীর অন্যদিকে প্রণয় ভাই। কি হবে তাই ভেবেই খেয়ার পিলে চমকে ওঠে। খেয়া ভয়ে জড়িয়ে ভাঙা ভাঙা গলায় জিজ্ঞেস করে, প্রণয় ভাই কোথায়? মিথি জবাব দেয়, প্রণয় ভাই তো আবির ভাইদের বাড়িতে ঘুমিয়েছিলেন, এখনো ওঠেননি মনে হয়। রেহান বলে। ভাই এলে তো কুরুক্ষেত্র হবে মনে হচ্ছে। নিলয়ের বাবা বলেন, আপনাকে পোলা আমার পোলার গায়ে হাত তুলছে, চেয়ারম্যানের পোলার গায়ে হাত। তার সাথে লোকজনরাও চেঁচিয়ে ওঠে। জসিম তালুকদার পরিস্থিতি ঠান্ডা করতে তাদেরকে একটু শান্ত হতে বলছেন, কিন্তু তাতে যেন পরিস্থিতি আরও উত্তেজিত হচ্ছে। এই গ্রামে তালুকদার বাড়ির প্রভাবও ব্যাপক, আর শেখ বাড়ির তথা অ্যাশকে ইন্ডাস্ট্রির এর সুনাম তো দেশ বিদেশ ব্যাপী। কিন্তু শেখ বাড়ির কর্তারা চুপ করে আছেন, এই জন্য যে তারা বিষয় সম্পর্কে কিছুই জানে না। প্রণয় কেন মেরেছে তাও বুঝতে পারছে না তারা। আফতাব শেখ ছেলের এমন কর্মকাণ্ডে গম্ভীর হয়ে আছেন। তার মধ্যে তার ছেলে যদি অন্যায় কিছু করে তার অবশ্যই বিচার হবে। নিজেদের ক্ষমতা আর সুনাম দিয়ে তিনি সেসব আড়াল করবেন না কখনোই। তিনি মূলত আত্মীয়ের বাড়িতে এসে ছেলের নামে এমন অভিযোগ শুনে গম্ভীর হয়ে গেছেন। কিছুই বলছেন না তিনি। ঘুম ভাঙা চোখে প্রণয়ের আবির্ভাব ঘটে। তার পরনে ব্ল্যাক টি শার্ট, প্যান্ট। টি শার্ট পরায় তার বলিষ্ঠ হাত দুটো দৃশ্যমান। হাত দিয়ে চুল ঠিক করতে করতে সবাই তালুকদার বাড়ির গেইটে পা রেখেছে সে। তাকে প্রবেশ করতে দেখে সকলে তার দিকে চেয়ে, অথচ বাড়ির উঠোন ভর্তি মানুষ, সেই সাথে ব্যান্ডেজে জড়ানো নিলয় আর নিলয়ের বাবাকে দেখে প্রণয়ের মুখভঙ্গির কোনো পরিবর্তনই পরিলক্ষিত হয় না। প্রণয় সাবলীলভাবে এগিয়ে আসে। তার এমন গা ছাড়া ভাব দেখে সকলে অবাক হয়। প্রণয় এসে দাঁড়ায় মধ্য উঠোনে। তার এক পাশে নিলয় আর ওদের লোকজন, আর অন্য পাশে শেখ বাড়ি আর তালুকদার বাড়ির লোকজন। মাত্র ঘুম থেকে ওঠায় প্রণয়ের ভারী স্বর আর ভারী শোনায়। প্রণয় ভ্রু কুঁচকে চেয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? উপস্থিত সকলে তার এমন গা ছাড়া ভাবের পর এমন প্রশ্ন শুনে অবাক চোখে চেয়ে থাকে। নিলয়ের বাপের দলের কিছু লোক চেঁচামেচি করেও বলে ওঠে, দেখছেন দেখছেন, চেয়ারম্যানের পোলারে পিডায়া মায়েরা এখন কয় কি কি হয়েছে? আসলে এই অজপাড়া গায়ের লোকজন তো আর শেখবাড়ি ও তাদের কোম্পানির প্রভাব বা সুনাম সম্পর্কে জানে না সেভাবে। শেখবাড়িতে কাদের আসা যাওয়া সেসব সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই। তাই নিলয়ের বাবার সাথে যারা এসেছেন তারা এক কথায় হুজুকের লোকজন। তারা মূলত গ্রামের চেয়ারম্যানের কথায় ওঠা বসা লোক। নিলয়ের বাবাও ভেবেছেন এদেরকে কাজে লাগিয়ে তিনি গুটি চালাবেন। তাদের সাথে আসা লোকজনগুলো শেখ বাড়ির ক্ষমতা আর সুনাম সম্পর্কে না জানলেও নিলয় আর নিলয়ের বাবা ঠিকই জানেন শেখ পরিবারের ক্ষমতা ও সুনাম। তবুও তারা জেনেই গ্রামের লোকদের উস্কিয়ে নিয়ে এসেছেন, এই বলে যে একটা বাইরের ছেলে এসে গ্রামের চেয়ারম্যানের ছেলের গায়ে হাত তুলেছে। আর গ্রামের কিছু লোকজনও তাতে সায় মিলিয়ে চলে এসেছে। আসলে নিলয় আর নিলয়ের বাবা প্রণয়ের হাতে মার খাওয়ার ব্যাপারটা মেনে নিতে পারেনি, তাই শেখ পরিবারের ক্ষমতা জেনেও ভিলেজ পলিটিক্স খাটাতে যাচ্ছে। নিলয়ের বাবা আর নিলয় চুপ করে আছে। গ্রামের মানুষকে উছলে দিয়ে তারা কিছুই বলছে না। প্রণয় ঠায় দাঁড়িয়ে আছে, যেন এসব কথা তার কানেই নিচ্ছে না। নিলয়দের সাথে আসা এক মধ্যবয়সী মুরব্বী বলে ওঠে। রেহান আস্তে ধীরে বলে, মুরব্বি মুরব্বি ওহু। এবার আফতাব শেখ প্রণয়ের সামনে এসে দাঁড়ায়। অনেক বছর পর বাবা ছেলের কথা হচ্ছে, তাও এমন মুখোমুখি দাঁড়িয়ে। আফতাব শেখ গম্ভীর মুখে ছেলের পানে প্রশ্ন ছোড়েন, ওনারা যা অভিযোগ করছেন তা কি সত্যি? অভিযোগটা কি? প্রণয়ের এমন কথায় নিলয় ও তাদের লোকজন অবাক হয়ে চেয়ে রয়। একজন মুরব্বী অবাক হয়ে বলে। আফতাব শেখ আরও গম্ভীর হয়ে জিজ্ঞেস করেন, তুমি কি নিজাম ব্যাপারী চেয়ারম্যানের ছেলেকে মেরেছো? প্রণয় ভাবলেশীন হয়ে জবাব দেয়, হ্যাঁ, মেরেছি।
সকলে প্রণয়ের এমন ভাবলেশীন স্বীকারোক্তি শুনে যেন আশ্চর্য হয়ে চেয়ে আছেন। আফতাব শেখ আবার প্রশ্ন ছোড়েন। কেন মেরেছ? প্রণয় ভ্রু কুঁচকে বিরক্ত হয়ে বলে, ও মার খেয়েছে সেটা রোল পিটে বলেছে, আর কেন মার খেয়েছে সেটা বলেনি। প্রণয়ের এমন ভাবলেশীন কথা শুনে নিলয়দের সাথে আসা গ্রামের মুরব্বীরা কখন যেন কাত হয়ে পড়ে যান। প্রণয়ের এমন কথা শুনে তাদের মুখগুলো দেখার মতো লাগছে। তাদের মুখ দেখে রেহান আর প্রান্ত বলে, এই না হলো শেখ প্রণয় শাহরিয়ার। বাবা চাচারা সামনেই আছে, খেয়াল হতেই তারা মেনা বিড়ালের মতো চুপসে গেল। প্রণয় নিজাম ব্যাপারীকে উদ্দেশ্য করে বলে, আপনার ছেলে আর ওর চরিত্র দুটোতেই সমস্যা, দুটোই ঠিক করতে বলবেন। আমি ঠিক করতে গেলে কিন্তু ভালো কিছু হবে না। নীলয়ের বাবা পরিস্থিতি হাতের মুঠোয় থেকে বেরিয়ে যাচ্ছে দেখে তাদের এলাকার এমপি আহসান হকের কাছে ফোন লাগালেন। এমপিকে জানিয়ে প্রণয়ের ব্যবস্থা করবেন ভাবলেন। ফোন তুললেন এমপি সাহেব। নীলয়ের বাবা প্রণয়ের নামে অভিযোগ তুললেন, জানালেন যে শহর থেকে এসে এক ছেলে তার ছেলের গায়ে হাত তুলেছে। এমপি এসব শুনে প্রণয়কে শাসাতে প্রণয়ের কাছে দিতে বললেন। ফোনটা স্পিকারে দিল প্রণয়। এমপি আহসান হক শাসিয়ে বলে উঠলেন, কে রে, নিজামের ছেলের গায়ে হাত দিয়েছিস কেন? প্রণয় সাবলের গলায় বলে, আমি শেখ প্রণয় শাহরিয়ার বলছি। এমপি এবার চেনা গলার স্বরে চেনা নাম শুনে অবাক হলেন। তিনি কিছুটা দ্বিধা সংকোচে পড়ে বললেন, শেখ প্রণয় শাহরিয়ার? হ্যাঁ, এসকে গ্রুপ অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। এমপি এবার হেসে বলে উঠলেন, আরে প্রণয় যে আমার সাথে দেখা করবে কবে তাই বলো। তোমাদের কোম্পানির সাথে সামনের মাসে একটা ডিল করবো ভাবছি। তা তোমার বাবা কেমন আছেন? প্রণয় বাবার দিকে আর চোখে তাকিয়ে বলল, ভালো আছে। এমপি আহসান হক আবার জিজ্ঞেস করলেন, কোনো সমস্যা হয়েছে কি প্রণয়? না, তেমন কিছু নেই। আপনি সামনের সপ্তাহে আমাদের বাড়িতে আসবেন। এমপির সাথে প্রণয়ের এতক্ষণের কথা শুনে নিলয়দের সাথে আসা গ্রামের লোকজনগুলো চোখ কপালে তুলে তাকিয়ে আছে। প্রণয় ফোন নিজাম ব্যাপারীর দিকে দেয়। নিজাম ব্যাপারী কানে নিতেই এমপি বলে ওঠেন, প্রণয়ের মতো ছেলে দুটো পাওয়া যাবে না। তোমার ছেলেকে মেরেছে যেহেতু তোমার ছেলের নিশ্চয়ই দোষ আছে। এমপি ফোন রেখে দিলেন। নিলয় আর নিলয়ের বাবা আর সাথে গ্রামবাসীরা থতমত খাওয়া মুখ নিয়ে দাঁড়িয়ে আছে। আফতাব শেখ প্রণয়কে জিজ্ঞেস করলেন, কেন মেরেছ? একটা মেয়েকে বাজে ইঙ্গিতে বাজে কথা বলেছে। খেয়া কৃতজ্ঞতার চোখে তাকায় প্রণয়ের পানে। সে জানতো প্রণয় কখনোই এমন একটা অস্বস্তিকর বিষয়ে বড়দের সামনে খেয়ার নাম কখনোই বলবে না। আফতাব শেখ জানতে চান, কাকে বলেছে? প্রণয় বাবার এমন কথা শুনে বিরক্ত হয়। কাকে বলেছে সেটার থেকেও কোন সাহসে বলেছে সেটা জানা জরুরি নয় কি? প্রণয় এবার শান্ত গলায় নিজাম ব্যাপারীকে উদ্দেশ্য করে বলে। নিজাম ব্যাপারীর মধ্যে অনুশোচনার ছায়া দেখা গেল। প্রণয় এবার নিলয়কে উদ্দেশ্য করে বলে, আজ আপনার মেয়েকে কেউ বাজে কথা বলে আপনি তাই কি করতেন? আপনার ছেলে বোঝেনি যে ও কত বড় দুঃসাহস করেছে। ছেলে যে এখনো সোজা হয়ে দাঁড়িয়ে আছে সেই জন্য কিছু সৎকা দিয়ে দেবেন। গ্রামবাসীদের মধ্যে একজন বলে ওঠে, তুই কালকে যা বলেছিস তারপরে যে এখনো দাঁড়িয়ে আছিস এটাই তো সৌভাগ্য। আমার সঙ্গে খেলতে আসিস না, সোজা বাউন্ডারির বাইরে চলে যাবি। তারা আরও উল্টো নিলয়ের দোষ বলে ওঠেন। নিজাম ব্যাপারী নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়ে ক্ষমা চেয়েছেন। তিনি গ্রামবাসীদের নিয়ে ফিরে গেছেন। প্রণয় এবার আফতাব শেখের দিকে একবার তাকিয়ে সোজা উপরে চলে গেল। অথচ শেখ বাড়ি ও তালুকদার বাড়ির লোকজন স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছেন। আফতাব শেখ বুঝলেন ছেলে তার মারামারি তো এমনি এমনি করে না, অন্যায় দেখলে তবেই করে। জবেদা তালুকদার বলেন, বলেছিলাম না আমার নানা ভাই কোনো ভুল করবে না। খেয়া যেন এতক্ষণে জান ফিরে পেল। প্রান্ত চিল্লিয়ে বলে ওঠে, ভোরের ঘটনা মিটে গেছে। বাইরে ঝড়ো হাওয়া বইছে এখন। আকাশ গোমঠ মেঘলা, পাখির কুঞ্জন, ধূসর মেঘের মিশেল, শীতল বাতাস শৈলে শিহরণ খেলে যায়। আফতাব শেখরাও 3 ভাই আজ ফিরে যাবেন। অফিসের জরুরি মিটিং অ্যাটেন্ড করতে হবে। তারা কর্মব্যস্ত মানুষ, নিজেদের যত্নে করা প্রতিষ্ঠান নিয়ে সারাদিন ব্যস্ত থাকেন। বিয়ে বাড়িতে এসেও যেন তাদের কাজের চিন্তা। সকলের বাধা নিষেধ না শুনে আজ তারা ফিরছেন। প্রণয়ও তার কাজের প্রতি বেশ দায়িত্বশীল। তবে আজকের দিন সে থাকবে, কাল বিকেলে সকলকে নিয়ে সে বাড়ি ফিরবে। আফতাব শেখরা জবেদা তালুকদার এবং সকলের থেকে বিদায় নিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছেন। আবার কোনো ঝামেলা করো না, আমার কাছে কিন্তু সব খবর আসবে।
প্রণয়ের দৃষ্টি অন্যদিকে রেখেই শান্ত গলায় জবাব দেয়। এত দুশ্চিন্তা নিয়ে না ফিরে গিয়ে এখানেই একটা তদন্ত কমিটি গঠন করো। জানতেন ছেলে এমন কিছু নিশ্চয়ই বলবে। বহু বছর সেভাবে মন খুলে কথা না হলেও এই দুই একটা কথাতেও ছেলের সাথে তিনি কখনোই পেরে ওঠেন না। এত বছর এত কিছু জেনেও ছেলের কাছে তিনি সর্বদাই এক ধাপ পিছনে পড়ে থাকেন। ছেলের সাথে কত বছর মন খুলে কথা হয় না, ছেলের মুখে কত বছর বাবা ডাক শোনেন না। আজ যে এত বছর পর ছেলে এই যে যা দুটো কথা বলেছে, এতেই আফতাব শেখ শান্তি পান। আজ তালুকদার বাড়ির লোকজন জুথিকে শ্বশুর বাড়ি থেকে আনতে যাবে। এখন বেলা 11:20। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোরের সেই থমথমে তালুকদার বাড়ি এখন হইচয়ে ভরপুর। ছোট বড় সকলে প্রস্তুত হচ্ছে। খেয়ারা গোসল সেরে সাজগোজ করছে। খেয়ার পরনে আজ মেরুন রঙের সুন্দর কারুকাজ করা লেহেঙ্গা। তারা আজ লেহেঙ্গা পরবে সকলে, তাই মিঠি, সামিয়া আর ঈশাও লেহেঙ্গা পরেছে। মিঠি গোলাপি রঙের, সামিয়া নীল রঙের আর ঈশা সোনালী রঙের লেহেঙ্গা পরেছে। তাদের ঠিক বিপরীত পাশের ঘরটা প্রণয়দের জন্য বরাদ্দ হওয়ায় সেখান থেকে প্রান্তর গলার স্বর ভেসে আসে। সে চিৎকার করে খেয়াকে হাঁক ডাকছে। প্রান্তর এমন আহাজারি শুনে দ্রুত পায়ে প্রান্তর ঘরে ছুটল। ছেলেটা এমনই, কোনো জিনিসের খেয়াল রাখবে না। চশমা খুঁজে পাচ্ছে না, সঙ্গে সঙ্গে খেয়াপু কলম খুঁজে পাচ্ছে না, খেয়াপু ঘুম থেকে উঠে ব্রাশ খুঁজে পাচ্ছে না, তখনও খেয়াপু। খেয়া এটাকে প্রান্তর জন্মগত স্বভাব ভাবলেও প্রান্ত এটা নিজের জন্মগত অধিকার ভেবে বসে আছে। এই যে এখন এই মুহূর্তে এসে পাঞ্জাবির পাজামা খুঁজে না পেয়ে মুরগির মতো চেঁচাচ্ছে, এতে খেয়া বিরক্ত হয় না মোটেও, বরং ভাই বোনদের সে ভীষণ ভালোবাসে। খেয়া ত্রস্ত পায়ে এগিয়ে গিয়ে প্রণয়দের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে সামনে লক্ষ্য করে সে দীর্ঘশ্বাস ছাড়ে। 14 বছরের বালক প্রান্ত চোখে চশমা গুজে দাঁড়িয়ে আছে। তার পরনের উপরিভাগে পাঞ্জাবি হলেও নিচে কোমরে গামছা পেঁচিয়ে ধরে আছে প্রান্ত। খেয়া আসলেই প্রান্ত অভিযোগের সুরে জানায়, খেয়াপু আমার পাঞ্জাবির পায়জামা খুঁজে পাচ্ছে না। খুঁজে দেখছি, দাঁড়া। খেয়া এসেই প্রান্তর লাকেজ খুঁজতে লাগলো। প্রান্তর সেই কাঙ্ক্ষিত পায়জামা। সে বিছানার ওপর লাকেজ রেখে পিছু ঘুরে খুঁজে চলেছে। প্রান্ত এক কোণে দাঁড়িয়ে শক্ত করে কোমরে পেঁচানো গামছার গিট ধরে আছে, যেন একরাশ ভয় মনে নিয়ে। প্রণয় সুদূর পদযুগল নিয়ে ত্রস্ত ঘরে ঢোকে, সাথে আবির, রেহান আর বল্টু। প্রণয়ের আখি যুগল থমকে যায় ঘরে অবস্থানরত কন্যাকে দেখে। দ্রুতই আবার আখি যুগল শান্ত শিথিল হয়। মেরুন রঙে রঞ্জিত এক কন্যা, পিছু ফিরে আছে, তার পিঠ বেয়ে নেমেছে পাহাড়ি ঝর্ণার ন্যায় মেঘবরণ কেশ। আবির খেয়াকে এভাবে পিছু ফিরে তীব্র মনোযোগী হয়ে খুঁজতে দেখে জিজ্ঞেস করে, কি ব্যাপার চড়ুই পাখি, এভাবে তীব্র মনোযোগ দিয়ে কি খুঁজছো? খেয়া কিছুটা চমকে উঠে পিছু ফিরে যায়। প্রণয়ের সাথে রুদ্ধশ্বাস আখি মিলন ঘটল তার। প্রণয় শটান দাঁড়িয়ে দৃষ্টি খেয়াতে নিবদ্ধ। খেয়া সামনে তাদের দেখে বলে, প্রান্তর পাঞ্জাবির পায়জামা খুঁজছি আবির ভাই। এবার আবির, রেহান, বল্টুর চোখ গেল সেই এক কোণায় আড়ালে আবডালে পাঞ্জাবি আর কোমরে গামছা পেঁচানো প্রান্তর দিকে। প্রান্ত তো এদের হাত থেকে বাঁচতেই এক কোণায় গিয়ে চোরের মতো দাঁড়িয়েছিল। এখন যেন তাদেরকে দেখেই প্রান্ত আরও দেয়ালের কোণায় গিয়ে মিশে গেছে। আবির উৎসাহিত কণ্ঠে জিজ্ঞেস করে, আরে প্রান্ত, তুই তো ভিজে ফ্যাশন ডিজাইনার হয়ে গেছিস রে। পাঞ্জাবি আর কোমরে গামছার কম্বিনেশনে তোকে তো অ্যাটম বোম লাগছে রে। রেহান জিজ্ঞেস করে, রেহান ভাই, ওর কোমরে তো লুঙ্গি নেই, আছে গামছা, তাহলে তো গামছা ড্যান্স হয়ে যাবে। বল্টু বলে ওঠে, একটা হলেই হলো। রেহান এবার সতর্ক সুরে প্রান্তকে বলে, প্রান্ত আবহাওয়া সুবিধার না, ঝড়ো হাওয়া উঠছে, গামছা শক্ত করে ধরিস, আবার খুলে না পড়ে যায়। আবির বলে, প্রান্ত ঢেকে রাখ, সব ঢেকে রাখ। তোর এই রূপ দেখে জ্যোতির শ্বশুরবাড়ির মেয়েরা অজ্ঞান হয়ে লুটিয়ে পড়বে, তখন তো তুই ডিজে ফ্যাশন ডিজাইনার থেকে অজ্ঞান পার্টি হয়ে যাবি তো। প্রান্ত তাদের এসব বেফাস কথাবার্তা শুনে চশমার ভেতর থেকে সরু চোখে তাকায়। তাদের ছেলেদের এসব বেফাস কথাবার্তা শুনে খেয়ার চোখ ছানা পড়া হয়ে গেছে। অস্বস্তিতে হাত থেমে গেছে। প্রণয়ের দৃষ্টি সেদিকে থাকায় খেয়ার হাত থামায় সে ভ্রুকুচকে বাঁকা চোখে আবিরদের দিকে তাকায়। প্রণয় এতক্ষণ এসব কানে না নিলেও এবার নিরেট স্বরে গর্জে উঠল, স্টপ দিস ননসেন্স, থামবি তোরা? প্রণয়ের রাম ধমক শুনে রেহান আর বল্টু ম্যানা বিড়ালের মতো চুপসে গেল। আবির প্রাণপ্রিয় বন্ধুর নিকট হতে এমন ঝাঁঝালো ধমক শুনেও নির্লজ্জ বেহায়ার মতো দাঁত গেলাতে লাগলো। প্রণয়ের আশকারা পেয়ে প্রান্ত ভাইয়ের কাছে অভিযোগের সুরে বলে ওঠে, ভাই দেখো না কিভাবে আমাকে ইফটিচিং করছে।
আবির প্রান্তর এমন অভিযোগ শুনে হেসে হেসে ঠিকই। বলে। তা তো মেয়েদের করে। তুই যে মহিলা, আগে বুঝিনি কেন? প্রণয় শান্ত কণ্ঠে আবিরকে উদ্দেশ্য করে জবাব দেয়। কারণ তো নিচের জেন্ডারই ভেজাল আছে। প্রণয়ের এমন বাণীতে আবির নিজের ভ্রুজোড়া আকাশে তুলে হতভম্ব হয়ে প্রণয়ের দিকে তাকায়। প্রান্তর, রেহান, বল্টু হাসিতে ফেটে পড়ে। আবির মনে মনে প্রণয়কে নিয়ে হাঁ হুতাশ করে। শালা 2 দিন পর তোর বোনকে বিয়ে করতে যাচ্ছি, আর তুই এভাবে আবার মানিজ্জত খেয়ে সাবান ছাড়া ধুয়ে দিলি। অনেক খোঁজে খেয়া প্রান্তর পাজামা খুঁজে পেয়েছে। প্রান্ত পাজামা পরতে ওয়াশরুমে গেছে। খেয়া পাজামা খুঁজে দিয়ে দ্রুত স্থান ত্যাগ করেছে। রেহান বল্টুর কোলে মাথা দিয়ে শুয়ে আছে, পায়ের উপর পা তুলে। প্রণয়ের সেই কথা শুনে আবির সেই যে চুপ হয়ে গেছে মনে হচ্ছে না আর আগামী 1 সপ্তাহে মুখ থেকে কথা বের হবে। সবই প্রণয়ের অবদান। আবির যেন কোনো বিরহে ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে দেয়ালে পিঠ এলিয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আর কতক্ষণ পর পর বিলাপ করছে। এত বছরের বন্ধুত্ব এভাবে সাবান ছাড়া ধুয়ে মুছে ফেললি? তোর হৃদয় স্টিলের তৈরি। প্রণয় সোফায় বসে সেসব শুনে স্মিত হাসে। তালুকদার বাড়ি ও শেখ বাড়ির সকলে প্রস্তুত হয়েছে। তালুকদার বাড়ির গেইটে কয়েকখানা গাড়ি। সকলে এসে একজোটে দাঁড়ালো। রেহান তার প্রিয়তমার পানে তাকায়। সামিয়া মিষ্টি হাসে। মিথিও মেয়েদের চোখের আড়ালে প্রেমিক পুরুষের চোখে চোখ মেলায়। সকলে গাড়িতে উঠল। বড়রা উঠেছে এক এক গাড়িতে। প্রণয় নিজেদের গাড়ি বের করেছে। তার নিজের ব্যক্তিগত প্রিয় গাড়িটি সে বাড়িতে রেখে এসেছে। প্রণয় ড্রাইভিং সিটে বসলো। আজও সে ড্রাইভ করবে। প্রণয়ের পাশে আবির আর রেহান বসলো। মাঝের সারিতে বসেছে খেয়া, মিথি, সামিয়া আর ঈশা। পেছনে বসেছে প্রান্ত আর বল্টু। তৃপ্তি, দীপ্তি আর রাফিয়া ওদের ভাই রাফির গাড়িতে জায়গা থাকা সত্ত্বেও প্রণয়ের গাড়ির দিকে এগিয়ে এসে অতি আহ্লাদী সুরে প্রণয়কে জিজ্ঞেস করে। গাড়িতে কি জায়গা হবে? প্রণয় বলে। হ্যাঁ, তোমাদের ভাই রাফির গাড়িতে অপুরন্ত জায়গা আছে। প্রণয়ের এমন কথা শুনে তৃপ্তি আর রাফিয়া থতমত খেয়ে দাঁড়িয়ে রয়। প্রণয় সোজা গাড়ি স্টার্ট দেয়। খেয়া, মিথি, সামিয়া, আবিররা মুখ চেপে হাসে। সবুজ শ্যামল প্রকৃতি ছাড়িয়ে বিস্তীর্ণ মাঠ দিগন্ত পেরিয়ে চঞ্চল হাওয়াকে ছুঁয়ে গাড়ি এগিয়ে চলে সাই সাই করে। বেশ কিছুক্ষণ পরে গাড়ি গন্তব্যস্থলে পৌঁছে গেল। যুথির শ্বশুরবাড়ি পৌঁছে গাড়ি থেকে নামতেই তারা সকলকে স্বাগতম জানালো। সকলে এসে বাড়ির অন্দরমহলে প্রবেশ করল। যুথির শ্বশুরবাড়ির লোকজন বেশ অতিথিপরায়ণ। যুথি নিজের বাড়ির মানুষগুলোকে দেখে ভীষণ খুশি হয়েছে। তারা পৌঁছতেই তাদের আপ্যায়নের কোনো ত্রুটি রাখছেন না তারা। মধ্যাহ্নভোজ শেষ হতেই সকলেই বিশ্রাম নিল। শিমুল গাছের নিচে শুভ্র পাঞ্জাবি পরে প্রণয় অদূরেই দাঁড়িয়ে আছে, সাথে আবির, রেহান আর যুথির স্বামী রাকিব। খেয়া জানালার আড়াল হতে উকি দিয়ে প্রণয় পুরুষকে দেখে হৃদয় প্রশান্তিতে শীতল হয়। বক্ষ পিঞ্জরে শীতল বাতাস ছুঁয়ে যায়। এই মানুষটিকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। বর্তমান পৃথিবীর বিশুদ্ধতম পুরুষ মনে হয়, যে কখনো তার ক্ষতি চাইবে না। খেয়ার ভাবনায় ভাটা পড়ে সামিয়ার ডাকে। আকাশ মেঘলা, বৃষ্টির আবির্ভাব হয়নি, তবে হবে হবে বলে মনে হচ্ছে। তালুকদার বাড়ি আর শেখ বাড়ির লোকজন যুথিদের নিয়ে ফিরবেন। যুথির শ্বশুরবাড়ি থেকে বিদায় নিয়ে সকলে গাড়িতে উঠছে। এই দফায় বাঁধল বিপত্তি। এতগুলো মানুষকে কোন গাড়ির কোথায় বসবে তাই নিয়েই হৈ হৈ শুরু হয়ে গেল। আসার সময় এত মানুষ, তবে এখন যাবার সময় আরও বেশি মানুষ হচ্ছে, কারণ যুথির স্বামী আর ছোট 2 ননদ যাচ্ছে সাথে। আসার সময় জায়গা হলেও এবার কেন যেন জায়গা হচ্ছে না। যুথির স্বামী রাকিব জানালো সে বাইক নিয়ে আসে, কিন্তু প্রণয় বলল তারা গাড়িতে যাবে, আর রাকিব জামাই হয়ে একা বাইকে যাবে তা মোটেও ভালো দেখায় না। প্রণয় জানালো, রাকিব, তুমি গাড়িতে বসো, আমি বাইকে করে আসছি। সকলে প্রণয়ের সাথে একমত হলো। প্রণয়, বল্টুর মা, নিজের মা চাচিদের আর মিথির মামাতো 2 ভাই এক গাড়িতে, রেহান, জবেদা, তালুকদার ও মামা মামিদের এক গাড়িতে, যুথিদের এক গাড়িতে, তৃপ্তি, রাফিয়ারা আর মিথি, আবির, সামিয়া ওদের সকলকে এক গাড়িতে বসিয়েছে। ঠিকঠাক করে সকলকে বসিয়ে দিয়েছে এক গাড়িতে। আন্ডা বাচ্চারা সকলেই বসেছে। প্রণয় বাইকে চড়ল। প্রণয়ের পরনে সাদা পাঞ্জাবির হাতা কোনোই পর্যন্ত ফোল্ড করা, চোখে ব্ল্যাক সানগ্লাস, বাম হাতের কবজায় হাত ঘড়ি। প্রণয় যে বাইক স্টার্ট দেবে সেই মুহূর্তেই দেখা গেল কোনো গাড়িতেই খেয়ার জায়গা হচ্ছে না। খেয়া অসহায় হয়ে দাঁড়িয়ে। খেয়ার জায়গা হচ্ছে না দেখে রুবি শেখ প্রণয়কে বললেন, বাবা, খেয়াকে তোর কাছে নিয়ে আয়।
খেয়া হতভম্ব হয়ে মায়ের দিকে যায়। বড়দের গাড়ি ছেড়ে চলে গেছে। প্রণয় ভাইয়ের সাথে তাকে বাইকে করে ফিরতে হবে ভেবেই খেয়ার কেমন যেন লাগছে। আবির হেসে বলে, চড়ুই পাখি জলদি ওঠো, শুভ বিদায়। বলেই আবিররাও গাড়ি ছেড়েছে। পরে রইল খেয়া। তার হাত পা ছিটিয়ে কাঁদতে ইচ্ছে করছে। প্রণয় শান্ত স্বরে বলে, ওঠ। খেয়া উঠে বসলো পেছনে, বলল, প্রণয় ভাই একটু আস্তে ধীরে সাবধানে চালাবেন, আমার বাইকে চড়তে ভয় লাগে। প্রণয় কণ্ঠ খাদে নামিয়ে বলে, শক্ত করে জড়ি ধরে বস। খেয়ার চোখ দুটো যেন এক্ষুনি বেরিয়ে যাবে। নিজের কানকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। খেয়া যেন জমে বরফ হয়ে গেছে। প্রণয় খেয়ার নড়াচড়া বন্ধ দেখে পেছনে ঘুরে তাকায়। খেয়া তোতলা মুখে জিজ্ঞেস করে, কি? প্রণয় কিছুক্ষণ নিশ্চুপ থেকে জবাব দেয়, বাইক। খেয়া উঠে বসে বেশ কিছুটা দূরত্ব নিয়ে শক্ত হয়ে বসেছে। প্রণয় গাঢ় গলায় বলে, বেশি দূরত্ব রাখার প্রয়োজন নেই, রাস্তা ভালো না, পড়ে যেতে পারিস। কোনো অসুবিধা হলে সাথে সাথে পড়বি, ওকে? খেয়া হ্যাঁ সূচক মাথা নাড়ে। প্রণয় আবার বলে, কাঁধে হাত রাখ। খেয়া নিজের এক হাত অতি সন্তর্পণে প্রণয়ের কাঁধে রাখে। প্রণয় বাইক স্টার্ট দেয় আবার। মাথার উপর খোলা মেঘলা আকাশ। এক্ষুনি যেন আকাশের বুক চিরে বৃষ্টিটা ঝরে পড়বে। নির্জন মানব শূন্য রাস্তায় শীতল মাতলা হাওয়ায় তালে খেয়ার দীঘল কালো চুল উড়ছে। খেয়া চুলে ক্লিপ লাগানোর কথা মনে না থাকায় ভীষণ বিরক্ত হচ্ছে নিজের ওপর। এক হাত প্রণয়ের কাঁধে রেখে অন্য হাতে বারবার চুল সামলাচ্ছে সে। কিছু চুল উড়ে গিয়ে প্রণয়ের কানের কাছে গিয়ে ছুঁয়ে দিচ্ছে। কিছু দূর গিয়ে প্রণয় বাইক থামালো। হঠাৎ মাঝপথে বাইক থামায় খেয়া কিছুটা অবাক হলো। প্রণয় বাইক থেকে নেমে শটান হয়ে খেয়ার মুখোমুখি দাঁড়ালো। খেয়ার চোখে বিস্ময়। প্রণয় কিছুক্ষণ শান্ত চোখে চেয়ে থেকে ঘোর লাগা গলায় জিজ্ঞেস করে, চুল বাঁধিসনি কেন? খেয়া মাথা নিচু করে ধীর কণ্ঠে বলে, মনে ছিল না। প্রণয় এখনও শীতল শান্ত দৃষ্টিতে একভাবে চেয়ে খেয়ার পানে। এমন শীতল আবহাওয়ায় প্রণয়ের এমন শান্ত শীতল চাহনি দেখে খেয়ার শরীর জুড়ে শিহরণ বয়ে যায়। হৃৎপিণ্ডের গতি ত্বরান্বিত হচ্ছে যেন। খেয়া ঢোক গিলে গলা ভেজায়। প্রণয় জিজ্ঞেস করে, কি মনে ছিল না যে তোর মাথায় চুললেই নাকি ক্লিপ বাঁধিসনি সেটা? প্রণয়ের মুখ থেকে এমন কথা শুনে খেয়া বাঁকা চোখে তাকায়। প্রণয় খেয়ার বাঁকা চোখের চাহনি দেখে হঠাৎই প্রণয় ঘুরে রাস্তার ওপাশে দৃষ্টি দিল। প্রণয় স্লোত গলায় বলে, এখানেই তারা অপেক্ষা করবে, আমি আসছি। খেয়া পিছনে গিয়ে বলে, কোথায় যাচ্ছেন? আসছি। খেয়া কৌতূহলী চোখে চেয়ে প্রণয়ের ওপারে যাওয়া দেখে। আকাশে ধূসর মেঘের ঘনঘটা। খেয়া অস্থির মন নিয়ে স্থির পায়ে দাঁড়িয়ে রয়। খেয়া মনে মনে বলে, আপনার জন্য আমি শত জনম অপেক্ষা করতে রাজি। কিছুক্ষণ পরই প্রণয় এলো। খেয়া নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। শুভ্র পাঞ্জাবি পরিচিত সুদর্শন শ্যাম সুন্দর প্রণয়ের হাতে একগুচ্ছ লাল শাপলা। খেয়া বিস্ময়ে অভিভূত। সে এ কোন প্রণয়কে দেখছে। খেয়া হা করে চেয়ে আছে। প্রণয় খেয়াকে এভাবে চেয়ে থাকতে দেখে বলে, খিদে পেয়েছে? হা করে আছিস কেন? খেয়া নিজের হা হওয়া মুখ বন্ধ করে কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, এত সুন্দর শাপলাগুলো দিয়ে কি করবেন? প্রণয়ের জবাব, বাড়ি নিয়ে তোকে বেজে খাবো। খেয়ার হৃদয়ে যেন কাটা চামচ বিঁধল। সে আটকে উঠে বলে, এত সুন্দর চমৎকার শাপলা আমি কিছুতেই আপনাকে ভেজে খেতে দিব না। প্রণয় বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে একটা শাপলার ডগা ভেঙে যত্ন হাতে মালার মতন বানায়। বাকি শাপলাগুলো সে বাইকের ওপর রাখে। খেয়া মনোযোগী হয়ে দেখে। শেষ হতেই প্রণয় খেয়ার দিকে এগিয়ে আসে। খেয়া হঠাৎ এমন হওয়ায় দুপা পিছিয়ে যায়। প্রণয় আরও দুপা এগিয়ে আসে। প্রণয় ঘুরে দূরত্ব রেখেই খেয়ার পেছনে দাঁড়ায়। খেয়ার দীঘল কালো কেশ অতি যত্নে আগলে নেয়। খেয়া শিহরিত হয়। হৃৎপিণ্ডের গতি বেড়ে যায়। হাত পা কাঁপে, গলা শুকিয়ে কাঠ হয়। প্রণয় পুরুষালী হাতে খোপা বাঁধে। লাল শাপলার মালা জড়িয়ে দেয় খোপায়। খেয়ার হাত পা অসাড় হয়ে আসে। প্রণয় খোপা বেঁধেই সরে আসে। খেয়া এখন স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রয়, যেন সময় থমকে গেছে। যেন সে কোনো ভ্রমে ছিল এতক্ষণ, কিংবা ভাবে এসবই হয়তো তার অবচেতন মনের নিছক কল্পনা। প্রণয় পুরুষকে এই রূপে দেখে নিজেকে বিশ্বাস করতে সক্ষম হয় না। কিন্তু হিম শীতল বাতাস শরীর ছুঁয়ে বুঝিয়ে দেয় যে এই কল্পনা নয়, বরং প্রকৃত বাস্তব। খেয়া দ্বিধায় পড়ে খোপায় হাত দেয়। হ্যাঁ, এই তো খোপা বাঁধা, তাতে লাল শাপলা গোজা। প্রণয় বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে দৃষ্টি খেয়াতে নিবদ্ধ। খেয়া অস্ফুট স্বরে আওড়ায়, লাল শাপলা কোথায় পেলেন?
প্রণয় হাত দিয়ে পেছনের বিলে ইশারা করে। খেয়া কোমল কণ্ঠে আবদার জানায়। আমায় নিয়ে যাবেন? প্রণয় কিছুক্ষণ চুপ থেকে জানায়। চল। খেয়া প্রণয়ের পিছু পিছু হেঁটে চলে। রাস্তা পার হয়ে সামনে দেখে খেয়া বিস্ময়ে অভিভূত হয়। ঠোঁটের কোণায় ফুটে ওঠে স্নিগ্ধ হাসি, খুশিতে চোখ চিকচিক করে। প্রণয় বাঁকা চোখে তাকায়। রাস্তা থেকে ঢালু পথ নেমেই পিল প্রণয়ের নিজের নামে। পিছু ঘুরে নিজের বলিষ্ঠ পুরুষালী হাত এগিয়ে দেয়। খেয়া আজ অবাক হতে হতে কখন যেন অজ্ঞান হয়ে যাবে। কাপা কাপা হাতে অতি সন্তর্পণে নিজের ছোট্ট হাত এগিয়ে দেয়। প্রণয় নিজের শক্ত পুরুষালী হাতে খেয়ার ছোট্ট কোমল হাতখানি পড়ে নেয়। সাবধানে হাত ধরে নামিয়ে নেয় খেয়াকে। খেয়া চোখের সামনে এত চমৎকার লাল শাপলার বিল দেখে খুশিতে আত্মহারা হয়ে যায়। খেয়া হাত দিয়ে একটি শাপলা তোলে। তার ছোট্ট অদলখানি খুশিতে রাঙিয়ে যায়। হঠাৎ আকাশে মেঘের গর্জন শুনে কিছুটা ভয় পেয়ে বলে, আমাদের তো বাড়ি যেতে হবে প্রণয় ভাই। প্রণয়ের দৃষ্টি সম্মুখে। সুঠাম দেহের প্রণয় শটান হয়ে দাঁড়িয়ে আছে। দৃষ্টি খেয়াতে এনে ভিড়ায়। শান্ত স্বরে জিজ্ঞেস করে, আর একটু থাকতে ইচ্ছে করছে? খেয়া মিনমিনে স্বরে বলে, ইচ্ছে তো করছি। প্রণয় প্রগাঢ় স্বরে বলে, তাহলে থাক। খেয়া খুশি হলো বেশ। মন ভরে লাল শাপলার বিল দেখে। তবে তার এই ভালো লাগার মূল কারণই তো প্রণয়। প্রণয় আছে বলেই তো এত ভালো লাগছে। প্রণয় পাশে থাকলে অতি সাধারণ জিনিসও তার কাছে চমৎকার অসাধারণ লাগে। ফুল সে ভালোবাসে, কিন্তু আজ মাত্রাতিরিক্ত ভালো লাগার কারণ হচ্ছে পাশে প্রণয় আছে। খেয়া শাপলা দেখার আড়লে আবডালে চোরা চোখে প্রণয়কে দেখে। দেখে মন তুষ্ট হয়, প্রশান্ত হয়। বেশ কিছুক্ষণ পর প্রণয় জিজ্ঞেস করে, মন ভরেছে? খেয়া মিষ্টি হেসে জবাব দেয়, খুব। প্রণয় ঠোঁটে মৃদু অস্পষ্ট হাসি এনে বলে, তাহলে চল এবার। খেয়া প্রণয়ের সেই অস্পষ্ট ঝাপসা মৃদু হাসি দেখেই থমকায়। হৃদয়ে ঝড় ওঠে। প্রণয় এবার নিজ হতেই খেয়ার ছোট্ট কোমল হাতখানি নিজের হাতের মুঠোয় পড়ে নেয়। সাবধানে এগিয়ে চলে বাইকের দিকে। চেনা গন্তব্যের পথে রওনা হয়। এবার আর খেয়ার চুল ওঠে না। প্রণয় যে যত্ন করে খোপা করে দিয়েছে। খেয়ার কাছে সবই স্বপ্ন আর কল্পনা মনে হয়। এর মধ্যেই আকাশ ছেড়ে বৃষ্টিটা ঝরে পড়ে। বৃষ্টিতে ভিজে গেল দুজনই। প্রণয় জিজ্ঞেস করে, ঠান্ডা লাগছে? বাইক থামাবো আবার? খেয়া বলে। প্রণয়ও মাথা নেড়ে জানালো। চঞ্চল হাওয়া ছুঁয়ে বৃষ্টিস্নাত প্রকৃতিকে ছাড়িয়ে নীরব প্রান্তর পেরিয়ে তারা এগিয়ে চলল গন্তব্যের পানে। ভোরের মিঠি প্রভায় আলোকিত ধরা। শুভ্র মেঘ দলের বুক চিরে উকি দেয় সোনালি রোদ্দুর। তারই মিঠি রাঙার আলোয় রঙিন হয় প্রকৃতি, ভুবন জীবন। চারিপাশে ঝলমলে রোদ্দুর, প্রাণবন্ত হাওয়া। অন্তরিক্ষ পানে চেয়ে মনে হয় হৃদয়ের গহীন অভিমানকে বৃষ্টিরূপে ঝরিয়ে দিয়ে সে ক্ষান্ত হয়ে আবার রাঙা হাসিতে হেসে উঠেছে। খেয়ার মাঝে মাঝে এই অন্তরিক্ষকে কোনো কিশোরী মেয়ে বলে মনে হয়, যা ক্ষণে ক্ষণে রং বদলায়। অন্তরিক্ষ যেন কোনো কিশোরী মেয়ের মতো গোমুঠ কৃষ্ণ মেঘে আচ্ছাদিত হয়ে নিজের অভিমানকে প্রকাশ করে। এরপর বৃষ্টিরূপে অভিমানগুলোকে ঝরিয়ে দেয় আবার সোনালি রোদ্দুরের ঝলমলে রঙে রঙিন হয়ে খিলখিলিয়ে হেসে ওঠে। খেয়া দোতলার বারান্দায় দাঁড়িয়ে প্রকৃতি বিলাস করছে। মনে হলেও তার ধ্যান আজ তার প্রকৃতিতে নেই। তার গায়ে মেরুন রঙের চুড়িদার, চুল ভেজা, সদ্য গোসল সেরে এসেছে কিনা সে মন প্রাণ উজাড় করে ভাবছে। মন যেন আজ অদূরে বয়ে চলা স্রোতস্বিনী নদীর ন্যায় অস্থির, উচাটন। তার কিশোরী মন ভেবেই চলেছে। সেই ভাবনার আদ্যপ্রান্ত জুড়ে কেবল শেখ প্রণয় শাহরিয়ারের বিচরণ। হৃদয় অনুভূতিতে সিক্ত হয়। সে অনুভূতির নাম শেখ প্রণয় শাহরিয়ার। চোখ খোলা বা বন্ধ আক্ষিপটে ভেসে ওঠে জলজান্ত শেখ প্রণয় শাহরিয়ার। কি ভেজাল! তবে তার মন হৃদয় তো তাই ভাবতে ব্যাকুল। বাধ্য মন বারবার হাজারবার অবাধ্য হয়ে যায় তার কাছে। ওই তো অদূরে পদ্মবন, ছুটে চলা স্রোতস্বিনী নদী, তার বুক জুড়ে বিচরণ করা শুভ্র গাংচিল, সবুজ শ্যামল ধানক্ষেত, গায়ের মেঠো পথ, তাতে ফুটে ওঠা ভৃঙ্গরাজ, সবই আজ তার চোখের সামনে থেকেও তার মন কাটতে ব্যর্থ। অক্ষিপটে ভেসে ওঠে কাল প্রণয়ের একটুখানি কাছে আসা, শক্ত পুরুষালী হাতের মুঠোয় তার ছোট্ট হাতখানি আগলে ধরা, আর যত্ন, খেয়াল, তার কোমল মধু মিশ্রিত গাঢ় কণ্ঠস্বর, তাতে যেন আফিম মেশানো। খোপা বেঁধে দেয়া, খোপায় লাল শাপলার মালা গুজে দেয়া, তার অস্পষ্ট ঝাপসা মৃদু হাসি খেয়ার তনুমনে ঝড় তোলে। ভেবেই হৃৎপিণ্ড সবেগে কম্পিত হতে থাকে।
এ যেন এক মায়াজাল, যেথায় সে শতাব্দীর পর শতাব্দী বিমোহিত হয়ে কাটিয়ে দিতে সক্ষম। খেয়ার এত মধুর ভাবনায় বাস পড়ল হঠাৎ মিথির বাস খাই গলার চেঁচামেচিতে। এই মধুর সময় মিথির এমন চেঁচামেচি খেয়ার কাছে মুরগির চ্যাও চ্যাও এর মতো মনে হলো। খেয়া ভাবে এদের জ্বালায় সে মরতেও পারবে না বুঝি। তখনও হয়তো তার এই ভাই বোনগুলো হাঁস মুরগির মতো চেঁচাতেই থাকবে। কি আশ্চর্য! খেয়া ভেবে পায় না মিথির মতো একটা মিষ্টি কোমলমতি মেয়ে কেন সারাদিন মুরগির মতো চেঁচাবে। ভাবে আবির ভাইয়ের সাথে মিথি আপুর বিয়ে হলে আবির ভাই নিঃসন্দেহে দুদিনে বয়রা হয়ে যাবে। শেষমেশ কানের ওষুধের ব্যবসা করতে হবে, নিজেই বেচবে নিজেই কিনবে। খেয়া মনের এসব প্রশ্নকে থাপড়ে চুপ করায়, কেননা একবার মিথির কানে এসব গেলে তাকে মিথি হামানদিস্তায় আদা রসুনের মতো ছেঁচে ফেলবে। মিথি এদিকেই আসে, হাঁক ডাক ডাকতে ডাকতে মিথি এসে হন্তদন্ত ভঙ্গিতে বাস খাই গলায় ডাকে, তুই এখনো এখানে? খেয়া বোনের এত হাঁক ডাক শুনে ক্ষান্ত হয়ে দীর্ঘশ্বাস ফেলে জিজ্ঞেস করে, না, বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে। শীঘ্রই নিচে নাম, নইলে প্রণয় ভাই তোকে তুলে আছাড় মেরে আমার জন্য পাঠিয়ে দেবেন। খেয়া মনে মনে আস্তে ধীরে মিথিকে হালকা বকাঝকা করে, হেসে মনে মনে বলে ওঠে, তোমার শ্রদ্ধেয় প্রণয় ভাইয়ের গতকালের কৃত্তিকলাপ দেখলে তুমি এতক্ষণে পটল তুলতে যেতে। মিথি আবার বলে, জলদি চল, প্রণয় ভাই সে কখন থেকে অপেক্ষা করছেন গাড়ি নিয়ে। সকলেই গাড়িতে শুধু তুই বাদে। বলছেন তোকে 120 সেকেন্ডের মধ্যে নিচে নামতে। খেয়া ত্রস্ত পায়ে এগিয়ে যেতে নেয়, আবার একটু পিছু ঘুরে পদ্মবন, নদী, ধানক্ষেত মন ভরে দেখে নেয়। তার ছোট্ট হৃদয় কিছুটা ব্যথিত হয়। বাড়ি ফিরলে এসব তো আর দেখতে পারবে না। শেষবার আবার একটু দেখে নিয়ে সে দ্রুত পায়ে নিচে এগিয়ে চলে। আজ তারা বাড়ি ফিরছে, নিচে নামতেই দেখে সকলে হাজির আছে, একমাত্র সে বাদে। তালুকদার বাড়ির সকলে তাদের বিদায় জানাতে বাড়ির গেইটে দাঁড়িয়ে। খেয়া জবেদার তালুকদারকে জড়িয়ে ধরে। জবেদার তালুকদার খেয়ার মাথায় চুমু দিয়ে দিলেন। প্রণয় জবেদার তালুকদারকে এক পাশ থেকে জড়িয়ে ধরে। জবেদার তালুকদার প্রণয়ের মাথায় হাত বুলিয়ে দেন। কতক্ষণ এরপর প্রণয়ের মাথায় চুমু দিলেন। ছোটবেলা থেকেই প্রণয়কে তিনি ভালোবাসেন খুব। আসলে প্রণয় সেই ছোট্ট থেকেই সকলের কাছে এক অন্য নাম। প্রণয়ের মাথায় হাত বোলাতে বোলাতে বললেন, নানু ভাই, নিজের খেয়াল রেখো, তোমার জন্য আমার চিন্তা হয়। প্রণয় অস্পষ্ট মৃদু একদম ক্ষণস্থায়ী হাসি টেনে বলে, আমার জন্য চিন্তা করো না, তুমিও নিজের যত্ন নিও, ঠিক মতো খাওয়া দাওয়া করো। আমি তোমাকে কয়েকদিন পর নিতে আসবো, ওকে? সকলের থেকে বিদায় নিয়ে তারা তাদের চিরচেনা গন্তব্যের পথে পা বাড়ালো। খেয়া গাড়িতে উঠে বসে, প্রণয় উঠে ড্রাইভিংয়ে সিটে বসলো। ছোটরা সকলে এক গাড়িতে উঠেছে, আর প্রণয়ের মা চাচিরা, বল্টুর বাবা মা, আবিরের মা এক গাড়িতে উঠেছেন। আফতাব শেখ সকালেই ড্রাইভারকে পাঠিয়েছেন তাদের জন্য। ছোটদের গাড়িতে সব বসেছে একভাবে, প্রণয়, আবির, রেহান, বল্টু, প্রান্ত, ঈশা, খেয়া, সামিয়া, মিথি। আবির মিররে প্রিয়তমার মুখপানে চায়, তার প্রিয়তমা ও লাজুক হেসে শুভ দৃষ্টি সেরে ফেলে। এদিকে সামিয়া আর রেহানও প্রেম বিনিময়, ঘর সংসার সবই সেরে ফেলেছে যেন। খেয়া তাদের এসব ভাবভঙ্গি দেখে খেয়া মনে মনে ভাবে, একবার প্রণয় ভাই ওদের এসব জানতে পারলে ওদের ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দেবেন। গাড়ি এগিয়ে চলে, গ্রামীণ পরিবেশকে ছাড়িয়ে শহরের দিকে অগ্রসর হয়। খেয়া জানালা দিয়ে চলন্ত গাড়িতে বসে স্থানের পরিবর্তন দেখে। দীর্ঘ সময় গাড়ি চলতে চলতে শহরের মধ্যে এসে থেমেছে। এতক্ষণ অবশ্য তারাও থেমে থাকেনি, হাসি হই হুল্লোড় করে পুরো সময়টাকে মাতিয়ে রেখেছিল। প্রণয় আর আবির নেমে তাদের সকলের জন্য স্ন্যাক্স কিনে আনলো। আবার পিছঢালা রাস্তার গাড়ি সাই সাই করে সমস্ত কিছুকে পালাক্রমে পিছনে ফেলে এগিয়ে চলল। দীর্ঘ পাড়ি দিয়ে তারা তাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে গেল। সেই চিরচেনা শহর, সেই চিরচেনা রাস্তা, বাড়ি যেথায় তাদের জন্ম বেড়ে ওঠা। গাড়ি থেকে নেমে সকলে ক্লান্ত হয়ে বাড়িতে প্রবেশ করল। ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে তারা বিশ্রাম নিল। খেয়েও নিজের ক্লান্ত দেহটাকে বিছানায় এলিয়ে দিতেই ঘুমের দেশে পাড়ি জমালো। বিকেল হতেই খেয়ার ঘুম ভাঙল। পাশে শুয়ে থাকা সামিয়া আর মিথি তখনও ঘুমের ঘোরে। নিচে ড্রয়িং রুমের বড়দের আড্ডার আসর বসেছে, বাড়ির রমণীদের আড্ডা। সেথায় আছেন তার মা চাচিরা, বল্টুর মা ও খালা। এটা তাদের ড্রয়িং রুমের চিরচেনা রূপ অবশ্য। খেয়া নিজের ফোন হাতে নিল, আবার কি যেন মনে হতেই রেখে দিল। বারান্দায় গেল। বারান্দায় দাঁড়িয়ে দেখতে পেল প্রণয়কে। সে বাগানে বসে, সামনে ল্যাপটপ, সাথে আবির আর রেহান আছে। সন্ধে হতেই খেয়া, মিথি আর সামিয়া গল্প করতে বসল।
আজকে আর কেন যেন পড়তে বসতে ইচ্ছে করছে না। জার্নি করে এসে শরীরে অলসতা বাসা বেঁধেছে যেন। নিজেকেও আর জোর করলো না আজ সে। হঠাৎ মিথির ফোন স্ক্রিনে আলোকিত হলো, সঙ্গে সঙ্গে আবহাওয়ার মতো মিথির মুখও বদলে গেল। ভীষণ রেগে গেছে মনে হচ্ছে। খেয়া লক্ষ্য করলো সবটাই। সামিয়া জিজ্ঞেস করলো, কি হচ্ছে মিথি আপু? মিথি রেগে মেগে আগুন হয়ে উঠল। দেখ কি হয়েছে। বলে নিজের ফোনের স্ক্রিন তাদের দিকে ঘুরিয়ে দেখালো। খেয়া বিচক্ষণ চোখে দেখলো, সাথে সামিয়াও। আবিরের একটা পোস্টে মেয়েরা তাকে ভালোবাসা দিয়ে উড়িয়ে ফেলেছে। আবিরও সেখানে সিঙ্গেল ভদ্রলোকের ন্যায় তাদের হেসে হেসে ধন্যবাদ জানিয়েছে। কি ভালোবাসা! সেটা দেখেই মিথির মাথা আগ্নেয়গিরি হয়ে গেছে। খেয়া জানে তার বোন যেমন শিশুদের মতো কোমলমতি, তেমনি কখনো কখনো কচুরলতি। খেয়া কোনোমতে মিথিকে ঠান্ডা করেছে। খেয়া মনে মনে বলে, হয়েছে আবির ভাই, স্বাগতম। আপনার এক পা আজ কবরে। রাত হয়েছে বেশ। আবির চলে গেছে অনেক আগে বল্টুদের বাড়িতে। শেখ বাড়ির খাওয়া দাওয়াও শেষ। খেয়া আর সামিয়া কোনো মতে মিথিকে বুঝিয়ে জোর করে খাইয়েছে। কিন্তু মিথি নাছোড়বান্ধা। সে নাকি আজকে আবিরকে আজকের মতেই সামনে না পেলে একেবারে পোস্টমর্টেম করে ফেলবে। সামিয়া মুখ চেপে ঠোঁট কামড়ে হাসে। খেয়ার এসব শুনে হেসে গড়াগড়ি খেতে ইচ্ছে করে, তবুও নিজেকে সংযত রাখে, কেননা তার বোন রেগে আছে। হাসা মারাত্মক বিপজ্জনক। খেয়া মুখে হাসি চেপে মনে মনে বলে, আবির ভাইকে পোস্টমর্টেম করলে বিয়ে করে সংসারটা করবি কার সাথে? মিথির রাগের অবস্থা বেগতিক। মিথি আজ এক্ষুনি আবিরকে তার সাথে দেখা করতে বলেছে। খেয়া আর সামিয়া মিথির আড়লে লুকিয়ে আবিরকে ফোন লাগালো। এত রাতে আবির ফোন পেয়ে লাফিয়ে উঠল। ফোন ধরতেই খেয়া ফোন স্পিকারে দিয়ে বলে উঠল, আবির ভাই, আপনি যে শত নারীর ভালোবাসা পেয়ে আকাশে উড়ে গেছেন, এবার একটু দয়া করে মাটিতে নামুন। আবির লাফিয়ে উঠে জিজ্ঞেস করে, কেন চড়ুই পাখি, কি হয়েছে? আপনার পোস্টে শত নারীর ভালোবাসা দেখে আপনার প্রিয় তো আমার মাথায় আগুন জ্বলছে। জলদি জলদি বালতিতে পানি নিয়ে আসুন। আবির প্রিয়তমার কথা মাথায় আসতেই খাট থেকে ধপাস করে পড়ে গেল। ফোনের এপাশ হতে খেয়া আর সামিয়ার বুঝতে বাকি রইল না যে আবির তার প্রিয়তমার অগ্নিময় রাগের কথা শুনে খাট থেকে ধপাস করে নিচে পড়ে গেছে। সামিয়া বলল, আবির ভাই, মিথি আপু কিন্তু আপনাকে আজকের মধ্যে সামনে না পেলে পোস্টমর্টম করবে বলেছে। আবিরের হেসকি উঠে গেল এসব শুনে। খেয়া বলে, আপনি এক্ষুনি আসুন। আবির বলে। খেয়া আর সামিয়া আবিরের কথা শুনে হাসিতে ফেটে পড়ে। খেয়া বলে, শুলে চড়ালে তো পরে মরবেন, কিন্তু পোস্টমর্টেম করলে তো আগে মরতে হবে। আবির বলে। এখানে কি করে আসবো? সামিয়া বলে, আমরা ওসব জানি না আবির ভাই, আপনার প্রিয়তমা আপনি এসে শান্ত করবেন ব্যাস। আবির ঢোক গিলে বলে, ঠিক আছে, আসছি। খেয়া বলে, আপনি পাশের বাড়ির ছাদে আসুন, আমরা মিথি আপুকে নিয়ে আসছি। মিথিওয়াজকে আবিরের মন কলিজা ফ্যাপসা দেখে ছাড়বে। দাঁতে দাঁত পিষে বলে, দেশপ্রেমিক হয়ে গেছে, শত মেয়েকে একাই ভালোবাসতে চাই। আসুক আজকে। আবির দোয়া কালেমা পড়ে চোরের মতো দেয়াল বেয়ে পাশের বাড়ির ছাদে উঠেছে। খেয়া সামিয়া অনেক বুঝিয়ে মাথা ঠান্ডা করে মিথিকে নিয়ে এসেছে। মিথি আবিরকে দেখতেই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ল যেন। খেয়া সামিয়া কোনো মতে ঠান্ডা করে মিথিকে। আবির ওই ছাদ থেকে ভয়ে ভয়ে রয়ে শয়ে ডেকে ওঠে, প্রিয়তমা, এত রাগ করো না, প্রেশার বেড়ে যাবে তো। মিথি দাঁতে দাঁত চেপে বলে, প্রেশার ধুয়ে পানি খাবো আমি? দেশপ্রেমিক হয়ে গেছো, একটা কলিজা নিয়ে হাজার নারীকে ভালোবাসতে চাও? না না প্রিয়তমা, আমার বুকে একটাই কলিজা, আর তার শুধুই তোমার নামে। তুমি চাইলে দলিলও দেখাতে পারি। মিথি অগ্নি চোখে তাকাতেই আবির বোকা বোকা হাসি দিতে থাকে। আবির ভাব দেখিয়ে খেয়াকে বলে, তোমার বোনকে বলো আমি তাকে ভালোবেসে তাল গাছে উঠে সেখান থেকে লাফও দিতে পারি। এই ছাদ সেখানে কোনো বিষয় না। খেয়ার সামিয়া মুখ চেপে হেসে মিথি আর আবিরের কাহিনী দেখছে। মিথি বলে, তাই নাকি? তবে এবার ছাদ থেকে লাফ দাও একটু। পরের বার না হয় সুস্থ হলে তাল গাছ থেকে দিও। আবিরের কাশি উঠে গেল। হঠাৎ সিঁড়িঘরের গেট খোলার আওয়াজ পেতেই সকলের হৃদয় ছ্যাদ করে ওঠে। খেয়া বলে ওঠে, নিঃসন্দেহে প্রণয় ভাই। আবিরের চক্ষু চড়ক গাছ। সামিয়া বলে, আবির ভাই জলদি পাঠান। আবির আফসোসের সুরে বলে, এই শালার জ্বালায় দেখি প্রেম করতে এসেও শান্তি নেই। মিথি ধমকে বলে, বন্ধুর বোনের সাথে প্রেম করার সময় মনে ছিল না? আমার ভাই তোমাকে এখানে দেখলে না ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দেবে। আর পা ঠিকটা গাছে তাতেই বিয়ে করতে পারছো না, আর লুলা হয়ে গেলে
আমার ভাই তোমার হাতে ভাঙা প্লেট ধরিয়ে দেবে, যাও এখান থেকে। প্রণয় যদি একবার জানতে পারে একদম সবগুলোকে মেরে লোলা বানিয়ে দেবে। খেয়ার কলিজায় যেন কেউ হাতুড়ি পেতে আছে। আবির দেয়াল টপকে চোরের মতো নামতে গিয়ে একতলা থেকে ধপাস করে পড়ে গেল। খেয়া, মিথি, সামিয়া দ্রুত নিচে তাকিয়ে দেখলো আবির মাটিতে চিৎপটাং। মিথির রাগ যেন আরো ফুঁসে উঠল, দাঁতে দাঁত চেপে রেগে বলে উঠল, অসহ্য লোক একটা, অপুষ্টির শিকার, উঠতে বসতেই পড়ে যায়। খেয়া আর সামিয়া মিথির কথা শুনে হাসিতে ফেটে পড়ে। তারা পেছন ঘোরার আগেই প্রণয় গম্ভীর স্বরে ডেকে ওঠে, তোরা এত রাতে ছাদে? ভাইকে দেখে এতক্ষণ প্রেমিককে ইচ্ছে মতো ঝাড়ি মেরে উড়িয়ে ফেলা মিথি এখন চুপসে গেছে। তার হাঁটু কাঁপছে। সামিয়ার মুখ দিয়ে কথা বের হচ্ছে না, যেন তার জিহ্বায় কেউ সুপার গ্লো লাগিয়ে দিয়েছে। খেয়া তাদের দুজনকে এমন তার খাম্বার ন্যায় দাঁড়িয়ে থাকতে দেখে ভয়ে জরাজীর্ণ হয়ে নিজের মুখ থেকে টেনে হিসড়ে কথা বের করে, চাঁদ দেখছি। খেয়াকে সাহসী হয়ে জবাব দিতে দেখে সামিয়া মিথি মনে মনে খেয়াকে সাবাস জানায়। তারাও মাথা নেড়ে খেয়ার কথায় সায় জানায়। প্রণয় সরু চোখে তাকায়, খেয়ার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে, চাঁদ কি তোর বাপ চাচার ব্যক্তিগত সম্পত্তি? খেয়া ফেবাচাকা খেয়ে প্রণয়ের কথায় জিজ্ঞেস করে। মানে? প্রণয় ভ্রু কুঁচকে বলে, বাপ চাচার ব্যক্তিগত সম্পত্তি না হলে অমাবস্যা রাতে তোরা চাঁদ দেখতে এসিস? প্রণয়ের কথা শুনে খেয়া, মিথি, সামিয়া একসাথে তিনজনই আকাশের দিকে তাকালো। আসলে তো আকাশে চাঁদের চও নেই, আজ তো আমাবস্যা। তারা হতভম্ব হয়ে একে অপরকে দেখে। খেয়া অবস্থা বেগতিক দেখে বকা বকা হাসি দিয়ে জলদি বলে ওঠে, হ্যাঁ, ছাদে উঠেই দেখলাম আকাশে চাঁদ, তারা, গ্রহ, নক্ষত্র কিচ্ছু নেই, তাই আমরা নেমেই যেতে চাচ্ছিলাম আর কি। আর তখনই আপনি এলেন। কি টাইম সেন্স আপনার, অসাধারণ। প্রণয় কিছুক্ষণ তাদের পরখ করে কিছুক্ষণ চুপ থেকে বলে, ঠিক আছে, যা। খেয়া, মিথি, সামিয়া যেন যান হাতে করে পালালো। মিথি নামতে নামতেও আবিরকে ঝাড়ি মারলো কয়েক ঘা। তার জন্যই তো এসব হলো। ভাগ্যিস প্রণয় ভাই কিছু বলেননি। সময় খরস্রোতা নদীর মতো বহমান। মানুষ সময়ের অপেক্ষায় থাকে, কিন্তু সময় কারো অপেক্ষায় রয় না, তা এগিয়ে চলে আপন গতিতে। সময় যে বড্ড স্বার্থপর, কারো জন্য থামার নিয়ম যে তার নেই। সময় নিজের নিয়মেই বয়ে চলে, তবে কখনো কখনো সময় থমকে দেয় জীবন। একটা জলজান্ত মানুষকে বানিয়ে দেয় জীবন্ত লাশ। কত প্রাণ কাঁদে একমুঠো সুসময়ের অপেক্ষায়, কত প্রাণ নিষ্প্রাণ হয় এই নির্দয় পাষাণ সময়ের কাছে। সময় নাকি বদলায়, তবে কেন ত্রিভুবনে শত প্রাণ এক জীবন এক মুঠো সুসময়ের অপেক্ষায় ছটফটিয়ে মরে? খেয়ার জীবনেও সময় এগিয়ে গেছে বেশ কিছুটা। তালুকদার বাড়ি থেকে ফেরার পর কেটে গেছে কয়েক সপ্তাহ। সামিয়াও নিজের বাড়ি ফিরে গেছে। রোজ কলেজ যাওয়া আসা, প্রণয়ের কাছে নিয়ম করে পড়তে বসা, বাড়ির সকলের সাথে হৈহুল্লোড় করে বেশ কেটেছে খেয়ার এই কয়েক সপ্তাহ। আবিররা নিজেদের নতুন ফ্ল্যাট নিয়েছে শেখ বাড়ির দুবারই পরেই। প্রণয় ইদানিং বেশ ব্যস্ত হয়ে পড়েছে। অফিসে মিটিং, কাজ, দায়িত্ব নিয়ে সে ভীষণ ব্যস্ত। এত ব্যস্ততার মাঝেও রোজ অফিস থেকে ফিরে ক্লান্তি ভুলে নিয়ম করে খেয়াকে পদার্থ বিজ্ঞান আর উচ্চতর গণিত পড়াতে বসায় সে। প্রণয় এত ব্যস্ততার মাঝেও পদার্থ বিজ্ঞান আর উচ্চতর গণিত দেখিয়ে পড়িয়ে দেয়, সেটাই অনেক। তাই এবার খেয়ার জীববিজ্ঞান পড়ানোর জন্য একজন গৃহশিক্ষক প্রয়োজন। শুরু হলো গৃহশিক্ষক খোঁজার কর্মকাণ্ড। অবশেষে একজন মেডিকেল চতুর্থ বর্ষের ছাত্রকে গৃহশিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। খেয়া আর সামিয়া একসাথেই পড়বে শেখ বাড়িতে। আজ তাদের নতুন গৃহশিক্ষক পড়াতে আসবেন তাদের। সামিয়া চলে এসেছে, তারা গল্পে মশগুল ছিল। তাদের নতুন গৃহশিক্ষককে প্রান্ত খেয়ার ঘরে নিয়ে এলো। খেয়ার ঘরের দরজা দিয়ে প্রবেশ করল এক শ্যামবর্ণের লম্বা, মোটামুটি হ্যাংলা পাতলা চশমা পড়ুয়া ছেলে। সামিয়া বেশ বিচক্ষণের চোখে দেখে নিল যেন তাদের সামনে কোনো জেল পলাতক আসামিকে হাজির করা হয়েছে। প্রান্ত এসেই খেয়া আর সামিয়াকে দেখিয়ে বলল, ভাইয়া, এরাই আপনার গুণী জ্ঞানী বিশ্বকুখ্যাত মেধাবী শিক্ষার্থী। খেয়ার সামিয়া দাঁড়িয়ে সালাম জানালো, সাথে প্রান্তকে চোখ রাঙালো খেয়া। তিনি এসেই তোতা পাখির মতো গড় গড়িয়ে নিজের নাম পরিচয় দিলেন। তাদের এই নতুন গৃহশিক্ষক মহোদয়ের নাম অর্পণ দাস। তিনি একজন সনাতন ধর্মাবলম্বীর। নাম পরিচয় পর্ব শেষ হতেই পড়াতে আরম্ভ করলেন তিনি। খেয়া সামিয়া স্যার বলে সম্বোধন করলে তিনি স্যার ডাকতে নিষেধ করলেন, তাতে নাকি তার ভীষণ লজ্জা লাগে। তাই খেয়া আর সামিয়া ভাইয়া বলে সম্বোধন করল তাকে। তিনি পড়াচ্ছেন ভীষণ মনোযোগ দিয়ে, থামার কোনো নামগন্ধ নেই। মাঝে জেবাশিক নিজে এসে নাস্তা দিয়ে গেলেন।
বেশ ভালোই পড়ায়। পড়ানো শেষ হতেই আজকের মতো তিনি বিদায় নিলেন। সামিয়া পড়া শেষ হতেই কিছুক্ষণ বসে বাড়ি যেতে বের হলো। দোতলায় খেয়ার ঘর হতে ব্যাগ থেকে ফোন বের করে বের হতেই কারো সঙ্গে সজোরে ধাক্কা খেল সামিয়া। আকস্মিক তাল সামলাতে না পেরে পড়ে যেতে নিতেই কারো বাহুডোর তাকে সন্তর্পণে আগলে ধরল। সামিয়া হকচকিয়ে উঠল। পড়ে যাওয়ার ভয়ে চোখ বুজে ফেলেছে মেয়েটা, কিন্তু মস্তিষ্ক জানান দিল সে পড়ে যায়নি। চোখ খুলে সে রেহানকে দেখতে পেল। রেহান নিজের ঘরের দিকে যাচ্ছিল নিজের ফোনে চোখ রাখতে রাখতে, আর সেই মুহূর্তেই সামিয়া নিজের ব্যাগে ফোন খুঁজতে খুঁজতে এগোতেই ঘটে গেল ঘটনা। রেহানের মুখও বলে দিচ্ছে সেও এমন কিছু ঘটবে তা প্রত্যাশা করেনি মোটেও। সে এখনও সামিয়াকে অতি যত্নে আগলে রেখেছে। সামিয়া চারপাশে চোখ বুলিয়ে দেখে কেউ আছে নাকি। ভাগ্যিস কেউ দেখেনি, কেউ দেখে ফেললে কি হতো। সামিয়া নিজেকে সামলে দাঁড়ায়। রেহানও নিজের বাহুডোর খুলে দিল। সামিয়ার চোখে মুখে লজ্জায় আড়ষ্ট হয়। রেহান তা দেখে মুচকি হাসে। রেহান আরও লজ্জা দিতে বলে, চোখে রাখো চোখ, কিছু কথা হোক। সামিয়ার ঠোঁট প্রসারিত হয় মিষ্টি লাজুক হাসিতে। রেহান এবার জ্বালাতে বলে ওঠে, বাই দ্য ওয়ে, চোখে চোখ রাখার আগে চশমাটা পরে নিস। আমি তো ভুলেই গেছি যে তোর আবার চোখের সমস্যা। শেষে কি দেখতে কি দেখে ফেলিস। গেল সামিয়ার মেজাজ বিগড়ে। মনে মনে বলে, এই লোকটা সত্যি একটা অসহ্য। ভালো মুহূর্ত সবসময় ফালতু কথা ঠোঁটের আগায় থাকে। হাট! সামিয়া রেগে মেগে বলে ওঠে, আমি বেশ ভালো পরিষ্কার দেখতে পাচ্ছি। রেহান ভ্রুজোড়া নাচিয়ে কৌতূহলী দৃষ্টিতে হেসে জিজ্ঞেস করে, কি দেখতে পাচ্ছিস? দেখতে পাচ্ছি যে আমার সামনে একটা আফ্রিকান জঙ্গলি দাঁড়িয়ে আছে। রেহান ঠোঁট কামড়ে হাসে। হেসে সামিয়ার কানের কাছে কিছুটা এগিয়ে ফিসফিসিয়ে বলে, ভালোবেসে আফ্রিকান জঙ্গলি কেন, বান্দরবানের বানরও বলতে পারিস, কোনো অসুবিধা নেই। বাসিস না ভালো? নিমিষে আবার সামিয়ার আদর লাজে রাঙা হয়। রেহান বলে, আমি কিন্তু এসে ফেলেছি। সামিয়া চকিত নয়নে চায় এই একটি মানুষের থেকে এমন একটি কথা শোনার অপেক্ষায় তো তার প্রাণ পাখিটা দিশেহারা ছিল। তৃষ্ণার্ত প্রেম হৃদয় আজ তুষ্ট হয়। আজ সরাসরি প্রিয় পুরুষের নিকট হতে এমন বাণী শুনে সে তার হৃদয় কাঁপে অজানা সুখে। সুখ নিজে উড়ে এসে হৃদয়ে আজ সামিয়া লাজুক হেসে বলে, আমিও বাসি তো। বলেই এক ছুটে চলে যায়। রেহান পেছনে ঠোঁট কামড়ে হাসে। সন্ধ্যায় প্রণয় বাড়ি ফিরে পড়াতে বসার সময় নতুন গৃহশিক্ষক অর্পণের সম্পর্কে জানতে চাইল। খেয়া জানালো জীববিজ্ঞান বেশ ভালোই পড়ায় অর্পণ। এরপর প্রণয় খেয়াকে পদার্থবিজ্ঞান প্রথম পত্র পড়ানো আরম্ভ করল। খেয়াকে পড়া দেখিয়ে দিয়ে প্রণয় কফিতে চুমুক বসালো। খেয়া ম্যাথ করছে খাতায়। আকাশে আজ মেঘ জমেছে ভীষণ। বাইরে মেঘ ডাকছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে বলে মনে হচ্ছে। হিমশীতল বাতাস ঘর ছুঁয়ে যাচ্ছে। বাগানের কাঠগোলাপের স্নিগ্ধ সুবাসে মন মাতোয়ারা হয়। প্রণয় কফির মগ হাতে নিয়ে চুমুক দিয়ে উঠে দাঁড়ালো। হাতে মগ নিয়েই দক্ষিণের জানালার কাছে গিয়ে দাঁড়ালো। তাদের বাগানের গাছগুলো ঝড়ো হাওয়ার তালে দুলছে, যেন তারা আজ বাতাসের সাথে বিদ্রোহ ঘোষণা করেছে। প্রণয়ের ঘরটা বেশ বড়, সুবিশাল ঘর তার। তিনতলা লাইব্রেরি ঘর থাকা সত্ত্বেও নিজের ঘরেই একটা বিশাল বুকশেলফ রাখা, তাতে বিভিন্ন ঐতিহাসিক লেখক বিন্দুর বিভিন্ন রকম বই তার সংগ্রহে। প্রণয়ের পরনে ব্ল্যাক শার্ট, তার হাতা ফোল্ড করা, ব্ল্যাক প্যান্ট, হাতে হাত ঘড়ি। সদ্যই অফিস থেকে ফিরে গোসল সেরে খেয়াকে পড়াতে বসেছিল। প্রণয় কফির মগে চুমুক দিয়ে জানালা দিয়ে তাকায় মেঘলা আকাশের পানে। হঠাৎ বিকট শব্দে বাজ পড়ল। সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলো। নিকষ কালো আধার ঘর জুড়ে। খেয়া ভয়ে আতকে উঠে ক্ষীণ মৃদু স্বরে ডাকে, প্রণয় ভাই। সারা না পেয়ে খেয়া উঠে দাঁড়ায়, এগিয়ে যায় সামনে। সামনে এগোতেই আধারে সজোরে ধাক্কা খেল প্রণয়ের প্রশস্ত বুকে। প্রণয় তার বলিষ্ঠ এক হাতে জড়িয়ে নিল খেয়াকে। খেয়ার ছোট্ট দেহ কম্পিত হয়। কণ্ঠ খাদে নামিয়ে গাঢ় স্বরে জানতে চাইল, ভয় পেয়েছিস? খেয়া ছোট্ট করে জবাব দেয়। প্রণয় আবার শীতল নেশাক্ত স্বরে বলে, ভয় নেই, আমি আছি। এই একটা কথাই খেয়ার তনুমন শীতল করে তীব্র কাঁপুনি তোলে, যেন পৌষের শীত তাকে জড়িয়ে ধরেছে। তার ছোট্ট হৃদয় থেকে একদল রঙিন প্রজাপতি উড়ে যায়। ছোট্ট শরীরটা কাঁপে। প্রণয় সরে এলো। প্রণয় নিজের পকেট থেকে ফোন বের করে ফ্ল্যাশলাইট চালিয়ে নিজের ফোন এগিয়ে দেয়। এটা নিয়ে সোজা নিজে ঘর যা। খেয়া বাচ্চাদের মতো পাল্টা জিজ্ঞেস করে, আধারে আপনার কষ্ট হবে না? আমার দুঃখ কষ্ট ভাবাই তোকে? খেয়া জবাব খুঁজে পায় না। ব্যথিত হৃদয়ে মনে মনে বলে, আপনি যে আমার কি তা যদি একবার বুঝতেন। আচ্ছা প্রণয় ভাই,
আপনি তো সবার সব বোঝেন, আবার সবও বোঝেন, তবে মনের ভাষা কি বোঝেন না? খেয়া প্রস্থান করলো। সকাল হতেই আবার শেখ বাড়ি ব্যস্ত হয়ে উঠল। বাড়ির গিন্নিরা কাজে লেগে পড়েছেন। আফতাব শেখ, ইয়াসিন শেখ আর শাহেদ শেখ বাগানে বসেছেন নিয়ম মাফিক। রাতের বৃষ্টির পর পরিবেশ এখনও বেশ শীতল। আফতাব শেখ পত্রিকা নিয়ে বসেছেন, ইয়াসিন শেখ বই পড়ছেন আর শাহেদ শেখ বাগানে হাঁটাহাঁটি করছেন।